সুমুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়ছে। বিনোদবাবু বললেন, কি মশাই, ব্যাপারটা কি? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে তাকিয়ে আছে। আমরা সকলে ছোঁয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। এমন সময় আবার হাসির শব্দটা উঠল। আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে হাসি। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার টিম হরর ভার্স। শুনতে থাকুন আজকের গল্প হাসি। বেয়ারা, এই বেয়ারা, কোথাও কেউ আছেন? বেয়ারা। স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না। বেয়ারাটাকে ডেকে ডেকেও পাওয়া গেল না। অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে র্যাক টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। আগের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বললে, বুঝলে, তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না। বসো তোমরা, একটা ব্যবস্থা দেখি। দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতে আমরা হাঁ হাঁ করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে র্যাক দিয়ে আপাত মস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বললে, দেখো, আমার কিন্তু একটা আনকানি সেন্সেশন হচ্ছে। কেন বলো তো? আমি বললাম, আনক্যানি সেন্সেশন মানে? ভূতটুত নাকি? সে র্যাক খুলে ইজি চেয়ারে উঠে বসল। চারিধারে চেয়ে দেখে বলল, তা ঠিক জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বললে, বিচিত্র নয়, আমি একটা ব্যাপার জানি। এরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পরে লোক থাকতে পারতো না। শুধু তাই নয়, একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন। আমরা সবাই গপ্প শোনার জন্য সলিলের দিকে উৎসুক চোখে তাকিয়ে রইলাম। সে বলতে শুরু করলো, কোন স্টেশন বলতে পারবো না, তবে শুনেছি এক ভদ্রলোক এইরকমই এক রাত্রে স্টেশনের ওয়েটিং রুমে ছিলেন। শুনশান স্টেশন, লোক বলতে আর কেউ নেই। ভদ্রলোকের সঙ্গী বলতে একটা বড় স্যুটকেস। ভদ্রলোক বসে আছেন, স্টেশন মাস্টার চলে যাচ্ছেন। দেখে ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি চলেন বুঝি? আগে আমার বাড়িতে আসলে এখানে তো আর কাউকে দেখছি না। সারা রাত কথা বলার মতো যদি কেউ থাকতো একজন। রাত বিরেতি অপরিচিত লোকের সাথে কথা বলার কি দরকার? চুপচাপ শুয়ে পড়ুন। ও, আর একটা কথা, এই হ্যারিকেন আর দেশলাই দিয়ে গেলুম। এখানে আবার মাঝে মাঝে লোডশেডিং এর বিপদ আছে। আচ্ছা, চললুম। স্টেশন মাস্টার ভদ্রলোককে আর কোনো কথা বলতে না দিয়েই চলে গেলেন। ভদ্রলোক আর কি করেন, ওয়েটিং রুমের বেঞ্চিতে বেশ খানিকক্ষণ বসে রইলেন। তার হঠাৎ মনে পড়ল স্যুটকেসে একটা বই থাকার কথা। স্যুটকেস খুলে তিনি এক এক করে জামা কাপড় ঘাঁটতে লাগলেন। হে, বেরোনোর আগে বইটা ঢোকালাম না, কি জানি। ধুর, কি করি এখন? এই অচেনা এমন জায়গায় আমার আবার ঘুমও আসে না। তার উপরে এই বেঞ্চিতে শোয়া যায় নাকি? ভদ্রলোক উঠে পড়লেন,
বেশ কয়েকক্ষণ ওয়েটিং রুমের এদিক ওদিক পায়চারি করলেন। চুন ঘষা দেওয়ালের কোণে কোণে ঝুলকালি মাখা একটা দেওয়াল ঘড়ি টিকটিক করছে, আর ঝিঝি পোকার শব্দ। ওয়েটিং রুমে একটা জানালা আছে, যদিও সময়টা প্রখর গ্রীষ্ম নয়, তবুও রুমের ভেতরটা বাতাস যাতে খেলা করে এই ভেবে জানালাটা খুলে দিল। ঘরে গুমোট ভাবটা যেন উঠে যায়। একটা আলো জ্বলছে বটে, কিন্তু তার ভোল্টেজ আস্তে আস্তে কমে আসছে। রুমের ভেতরের আসবাব বলতে একখানা বেঞ্চ, আর রয়েছে একটা বাথরুম। ভদ্রলোক বাথরুমের দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া যেন ঝাপটা মেরে গেল। ভদ্রলোক দরজাটা বন্ধ করে দিলেন, বেঞ্চে এসে বসে পড়লেন। কিছুক্ষণ পরে তার মনে হলো কেমন জানি শীত শীত করছে। ভদ্রলোক পিছনের খোলা জানালাটার দিকে তাকালো। এইভাবে শীত করার মতো আবহাওয়া তো এখন নয়। ভদ্রলোক নিজের দু হাতের দিকে তাকালেন, ভালো করে দু হাত উল্টে পাল্টে দেখলেন। দু হাতে যেন শীত ভারী হয়ে জমে পড়েছে। ক্রমশ শীতল ভাব সমস্ত শরীরকে গ্রাস করেছে। গলা যেন শুকিয়ে আসছে, কিন্তু উঠে যাওয়ার ক্ষমতা নেই। কোনো রকম করে শরীরে সমস্ত শক্তি সঞ্চয় করে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। টলতে টলতে হাঁটতে লাগলেন। বেঞ্চ থেকে ওয়েটিং রুমের দূরত্ব সামান্য, কিন্তু পা যেন চলছে না। কোনো মতে দরজার কাছে পৌঁছে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজাটা খুলে দিয়ে বাইরের প্ল্যাটফর্মে চলে গেলেন। এই আবার কি? বাইরে তো শীতই নেই, শরীরের ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল, সেটাও আর হচ্ছে না। অদ্ভুত তো। আধো অন্ধকার প্ল্যাটফর্মে খানিকটা পায়চারি করে ভদ্রলোক আবার ওয়েটিং রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। কতক্ষণ এইভাবে পায়চারি করা যায় ভেবেই তিনি রুমের দরজা খুলে ঢুকতেই লোডশেডিং হয়ে গেল। এই যা, এ তো আচ্ছা মুশকিল হলো। অন্ধকারে চেনা জায়গায় অপরিচিত হয়ে ওঠে, আর এ তো এক অচেনা ঘর। দেশলাই আর হ্যারিকেন রয়েছে বটে, কিন্তু সেটার কাছে তো আগে পৌঁছতে হবে। কোনো মতে হাতড়ে হাতড়ে বেঞ্চটার কাছে পৌঁছলেন ভদ্রলোক। যাক, এই তো হ্যারিকেনটা, দেশলাইটা জ্বালানো যাক। দেশলাই ধরিয়ে হ্যারিকেনটা জ্বালাতেই একটা কণ্ঠস্বর তার কানে এলো। হোয়াটস দ্য ম্যাটার অসীম বাবু? কোথায় ছিলেন আপনি? কে কে কে- কে আপনি? আমার নাম জানলেন কিভাবে? হ্যারিকেনের আলোয় ভদ্রলোক দেখলেন তার পাশে একজন সাহেব বসে আছেন, পরনে বিলিতি কোট, হ্যাট। আপনি ভয় পাচ্ছেন? আপনি আপনি এখানে কি করে? মানে কোথা থেকে? আমি তো এখানে। ফার্স্ট থিং ফার্স্ট, আপনি আগে ভয় পাওয়াটা বন্ধ করুন। আপনি আপনি কে? আই স্টে নিয়ার বাই। আপনি তো রাতের ট্রেনে এখানে এসেছেন। স্টেশন মাস্টার যাওয়ার সময় আমার সাথে দেখা হয়ে গেল। উনি বললেন আপনার কথা, বললেন আপনি একা আছেন। আপনার নামটাও তো ওর কাছে থেকে জানলাম। সো আই থট একটু দেখা করে আসি। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। একা একা বড়ই বিরক্ত লাগছিল। অচেনা জায়গায় ঘুমও আসে না। আমার কাছে কিন্তু একটা দারুণ জিনিস আছে, খুব ভালো ঘুম হয়। আরে না না, আপনি এসে গেছেন, আর ঘুমের দরকার নেই। আপনার সাথেই গল্প করে সময়টা কেটে যাবে। আমি গল্প করতে আসিনি, আমার গল্প করতে ভালো লাগে না।
সাহেবের গলাটা এবার কেমন যেন ঠেকল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অসীমবাবু বললেন, আচ্ছা আচ্ছা, কটা বাজে বলুন তো? আমার ঘড়িটা থেকে শব্দ শুনতে পাচ্ছি না। অসীমবাবুর হঠাৎ খেয়াল হলো যে শুধু ঘড়ির টিকটিক নয়, ঝিঝি পোকার শব্দটাও যেন থেমে গেছে। শুধু ওর নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। হ্যারিকেনের আলোয় ছায়া পড়েছে দেয়ালে। অসীমবাবুর চোখ সেদিকে পড়তেই তিনি শিউরে উঠলেন। একটা ধারালো কিছুর ছায়া যেন দেওয়ালে দেখা যাচ্ছে। অসীমবাবু ঢোক গিলে বললেন, বলছিলাম আমি একটু বাইরে থেকে। ওয়েট আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে তো। আপনার আপনার হাতে ওটা কি? সাহেব হাতে একটা খুর নিয়ে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাঁচ খ্যাঁচ আওয়াজে অসীমবাবুর সারা শরীর শিউরে ওঠে। অসীমবাবু, কেউ আছো? কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কে লোকটা? কে? বাঁচাও। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই, সাহেবের চিহ্নও নেই। তারপর কি হলো তিনি আর জানেন না। সেই স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই ব্যাপার। আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ে, জঙ্গলের ধারে, লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের গুমটি। ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেট ও চায়ের দোকান। দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম। তারপর থেকে আর দোকানির পাত্তা নেই। দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দরজাটা খুলে গেল। একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা আটিক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন। ঢুকেই বলল, দেখেছো, ইচ্ছা থাকলে সবই হয়। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল। তার বাড়িও আমাদের জেলায়। তিনি বললেন, বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে, বাঙালি, চা খাবেন, এ তো সৌভাগ্য। ছাড়লেন না কিছুতেই, নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন। হে হে। রমেনের কথা শেষ হতে না হতে দরজা ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বলল, এই যে মিত্তির মশাই, আসুন আসুন। পরে আমাদের দিকে চেয়ে বললে, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু। আসুন আসুন। ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনে হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন। মিত্তির মশাইয়ের বয়স ওই 45-এর কম নয়। দুহারা গরম, কানের পাশে চুলগুলোতে বেশ পাক ধরেছে, গোঁপতারি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কতদিন আছেন মিত্তির মশাই? আগে এই আসছে ফেব্রুয়ারি 1.5 বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারে মেলে না। বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না। তাই আপনারা এসেছেন, ভারী আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম, তা আর কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কতদূর যাবেন সব? আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি। ওপার থেকে আসছি কি না, এখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে উঠবো ইচ্ছা আছে। ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল।
কারোরই ঘুম পাচ্ছিল না। বিশেষ করে গরম চা খাওয়ার পরে আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। কথাবার্তার শীষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভূত টুত নেই তো? এই প্রশ্নের পরে সলিলের সেই অজ্ঞাত স্টেশনের বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একজোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এ স্টেশনের বাথরুম সম্বন্ধে তারা ভয়ের ধারণা পোষণ করেন। হরিদাসবাবু অনেকক্ষণ কথা বলেননি। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছায় ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন, বললেন, আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন। পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন। অনেক দিনের কথা। আমার বয়স তখন খুব বেশি না হলেও 12-13 কম নয়। আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মডেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে। সেইখানেই অনেকদিন আমরা ছিলাম। বেশি দিন থাকা কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোর পরটাতেই সেবার খুলনা যাই। কয়েক মাস পড়বার পরে গ্রীষ্মের ছুটি হলো, প্রায় 1 মাসের ছুটি। কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মারেলগঞ্জে যাব। কাকা আমায় নিয়েও গেলেন। সেই সময়টা মধুর সংগ্রাহকদের লাইসেন্স নতুন করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মধু সংগ্রহ করছে কি না পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সব সময় সুন্দরবনের নদী, খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার আমি কাকার সঙ্গে ওই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি। আমার মনে সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13, শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই 1 মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারবো না। আর কখনো সে দেশে যাইনি। অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের, বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের সটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের সারি, খাড়ির মুখে জোয়ারের শব্দ, যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সে মনটা কেমন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকতো। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল। 4-5 জন আমিন, একজন কানুনগো, একজন কেরানি, সবাই বাঙালি। সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়া খুব গুরুতর রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো, বুঝলে। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির 2-1টা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলোর ভাঁটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে
সব সময় আমাদের বজরাতে দু একজন বন্দুকধারী সিপাহী থাকতো। তারা বজরার ওধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে। রাতটা বড় গরম, গুমোট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারিদিকে একটা নীরব থমথমে ভাব। ছোয়ের ভেতরে থাকবার উপায় নেই। বজরার ছাতে তক্তার পাটাতনের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে, কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না। ছোয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছোয়ের ঘুলঘুলিগুলো সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন। আমি মিটমিটে আলোতে একখান মঞ্জরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাঁটার টান ধরা জলের দিকে চেয়ে আছে। দীর্ঘ বন গাছের ছায়া পড়ে জলের ওপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসি রব উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আর একবার, আবার হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে। মাটি যেন কাঁপছে, বোটটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছোয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে। কোথাও হাওয়া নেই, পাতাটি পর্যন্ত নড়ে না। সুমুখে জ্যোৎস্নার রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়ছে। বিনোদবাবু বললেন, কি মশাই, ব্যাপারটা কি? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে তাকিয়ে আছে। আমরা সকলে ছোয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। এমন সময় আবার হাসির শব্দটা উঠল। শব্দটা এত ক্রূর ও মর্মান্তিক যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল, কাকা ও বিনোদবাবু ছোয়ের মধ্যে পরস্পরের মুখে চাওয়াচাওয়ি করলেন। কাকা বললেন, কি মশাই, হায়না নাকি? কিন্তু তার মুখ দেখে ও গলার সুর শুনে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না। তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে এত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানো নেওয়া গেল না। অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো। সবাই জেগে রইল। কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে। শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিস্তব্ধ। চাঁদ ডুবে গিয়ে নদী, আকাশ, বন সব অন্ধকারে একাকার। আমার চোখ ঘুমে ঢুলে এসেছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমি থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল। শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে সেটা এক অমানসিক, এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালের জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে গেলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসির মধ্যে কেউ কেউ বলল,
ওই শব্দটা আগেও তারা শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম। শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর থেকে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় যেন সেসব স্থানে লোকের বাস ছিল। সে যাই থাকুক, আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয়। গভীর রাত্রের অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিদিকে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার পৌশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে গিয়েছিল। তাই হাসি রোলটা যখনই মনে আসে, আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে। শুনছিলেন আজকের গল্প হাসি। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।